আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খালিদ হোসেন লেখাপড়া করছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষে। আমি এখন বর্তমানে বিদ্যাপীঠের ফিজিক্স ডিপার্টমেন্টে টিচার হিসেবে নিযুক্ত আছি। আজকে যেই ফিজিক্সের চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। ক্লাস 9-10 এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, শুধু 9-10 না, ইন্টারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কাজ, ক্ষমতা ও শক্তি। বোর্ড পরীক্ষায় প্রতি বছরই এই চ্যাপ্টারটা থেকে প্রচুর পরিমাণে সিকিউ এবং এমসিকিউ আসে, যে কারণে আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। আমাদের কাজ, ক্ষমতা ও শক্তি শুরু করার আগে জানতে হবে কাজ জিনিসটা কি। ধরা হলো আমি এই বোর্ডটাকে ধাক্কা দিলাম, 30 সেকেন্ড ধরে ধাক্কা দিলাম বা 1 ঘন্টা ধরে ধাক্কা দিলাম, আসলে কি আমি কাজ সম্পন্ন করেছি? আমরা যাবতীয় যে ঘটনাগুলো দেখি যে কাজ বলতে আমরা বুঝি আসলে শক্তি করার সামর্থ্য, শক্তি ব্যয়ের সামর্থ্য। কিন্তু ফিজিক্সের ভাষায় কাজ কিন্তু এইটা না যে শক্তি ব্যয়ের সামর্থ্য, শক্তি ব্যয় করাকে। সাপোজ কেউ যদি 10 তলা থেকে নিচে নামে এবং নিচ থেকে আবার 10 তলায় যায়, তাহলে কিন্তু ওই ব্যক্তিটা বলবে যে না, আমি আসলে 10 তলা থেকে নিচে নামলাম এবং নিচ থেকে 10 তলায় উঠছি, আমি অনেক কাজ করছি, আমি শক্তি অপচয় করছি। কিন্তু ফিজিক্সের ভাষায় কিন্তু এটাকে কাজ বলে না। ফিজিক্সের ভাষায় কাজ বলতে বোঝাচ্ছে বল এবং বলের দিকে বস্তুর সরণকে। তার মানে কাজ বলতে আমরা কি বুঝি? বল এবং বল ইনটু বলের দিকে সরণ, বলের দিকে সরণের উপাংশ। অর্থাৎ কাজকে আমরা কি লিখতে পারি? W is equal to F vector dot S vector। এখানে একটা লক্ষ্য করণীয় বিষয় হচ্ছে কাজ সমান সমান F ডট S। এখানে F টাও একটা ভেক্টর রাশি, S টাও একটা ভেক্টর রাশি, কিন্তু কাজ কিন্তু একটা স্কেলার রাশি, কারণ দুইটি ভেক্টর রাশির গুণফলকে স্কেলার রাশি বলে। দুটি ভেক্টর রাশির ডট গুণফলে যেটা উৎপন্ন হয় তাকে স্কেলার রাশি বলে। সুতরাং F ডট S কে আমরা কি বলতে পারি? F S cos থিটা। এখন ভেক্টর রাশি, স্কেলার রাশি বলতে বোঝায় ভেক্টর রাশি মানে যে সকল রাশির মান ও দিক উভয় আছে। যে সকল রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় দরকার হয় তাকে ভেক্টর রাশি বলে। আর যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের দরকার হয়, দিকের কোনো দরকার হয় না, তাকে স্কেলার রাশি বলে। কিন্তু লক্ষণীয় বিষয়টা হচ্ছে দুটি ভেক্টর রাশির ডট গুণফলটাকে অবশ্যই স্কেলার রাশি হবে। যেমন কাজের ক্ষেত্রে বল একটা ভেক্টর রাশি, কারণ আমরা যখন বলি কোন একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, বাহির থেকে যদি 5 নিউটন বল প্রয়োগ করা হয় অবশ্যই একটা নির্দিষ্ট দিক আছে, কোন দিক থেকে বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। ধরি এই বস্তুটার উপর থেকে 5 নিউটন বল প্রয়োগ করা হতে পারে, নিচ থেকে 5 নিউটন বল প্রয়োগ করা হতে পারে, সামনে থেকে 5 নিউটন বল প্রয়োগ করা হতে পারে, আবার এই দিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করা হতে পারে। যদি বলি এই এ ব্লকটার উপর 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তখনই আমাদের দিকের বিষয়টা আসবে, যার কারণে বল একটা ভেক্টর রাশি, কারণ কোন দিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে? দিকে। আর সরণ একটা ভেক্টর রাশি, কারণ সরণের অবশ্যই দিক দরকার হবে। যদি সাপোজ ধরা হয় এ বস্তু, এ একটা স্থান এবং বি একটা স্থান, সাপোজ মনে করি সি একটি আরেকটা স্থান, যদি বলা হয় কোনো একটা ব্যক্তি এ বিন্দু থেকে সি বিন্দুতে যায় এবং সি বিন্দু থেকে বি বিন্দুতে আসে, তাহলে বস্তুটি আসলে কত দূরত্ব অতিক্রম করছে? বস্তুটি আসলে দূরত্ব অতিক্রম করছে এ থেকে সি, সি থেকে বি, এ প্লাস সি প্লাস সি প্লাস বি। কিন্তু যদি বলা হয় কতটুকু সরণ অতিক্রম করে, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু, অর্থাৎ আদি অবস্থান থেকে শেষ অবস্থান, এ থেকে বি বিন্দু। অবশ্যই এর তাহলে বোঝা যায় কি আমরা সরণের অবশ্যই একটা দিক আছে, যেহেতু দিক আছে তো সরণ একটা ভেক্টর রাশি, তো যার কারণে এফ ও একটা ভেক্টর রাশি, এস ও একটা ভেক্টর রাশি।
তো দুটো ভেক্টর রাশির যদি ডট গুণন করা হয় তাহলে যেটা হয় এফ এস কস থিটা, এটা একটা স্কেলার রাশি। তাহলে আমরা বলতে পারি কাজ একটা স্কেলার রাশি। আর কাজ যেহেতু স্কেলার রাশি তার মানে কাজের কোনো দিক নেই। কোন একটা বস্তু 5 জুল পরিমাণ কাজ সম্পন্ন করেছে বা কোন একটা ব্যক্তি 5 জুল পরিমাণ কাজ করছে, তো এখানে আমরা বলি যে কোন দিকে, আসলে দিক তো বলি না, যার কারণে কাজ একটা স্কেলার রাশি। তাহলে আমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশির পার্থক্যটা বুঝতে পারলাম। এখন আমরা দেখব হেলানো তল। হেলানো তলের ক্ষেত্রে কৃতকাজের পরিমাণটা কেমন হবে। সাপোজ মনে করো এটা একটা হেলানো তল, এ বি সি। এখন এ বি সি এই হেলানো তলে এ বিন্দুতে একটা বস্তু আছে, বস্তুটার ভর এম, এবং এ থেকে সি বিন্দুর দূরত্ব সাপোজ এস এস, এবং সি থেকে বি বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা হাইট এইচ বললাম। এখন বস্তুটাকে যদি এ বিন্দু থেকে সি বিন্দুতে নেওয়া হয় তাহলে কি পরিমাণ কৃতকাজ সম্পন্ন হয়েছে। এখানে কাজটা আসলে তিন ভাবে সম্পন্ন হয়। প্রথমটা হয় টান বল দ্বারা কৃতকাজ, দুই নাম্বারটা অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ, আর তিন নাম্বারটা অভিকর্ষ বলের বিপরীতে কৃতকাজ। যদি আমরা বলি টান বল দ্বারা কৃতকাজ, আমরা জানি কাজ সমান সমান কি বল এবং বলের দিকের যে সরণ। তো টান বলটা বল প্রয়োগ করা হচ্ছে, সাপোজ এখানে 5 নিউটন বল, তো বলটা এদিকে প্রয়োগ করা হচ্ছে এবং বলের দিকে সরণটা কি এসি বরাবর, বলটা এদিকে, বলের দিকে সরণ এটি এদিকে টান বল দ্বারা। তার মানে তখন টান বল দ্বারা কৃতকাজটা কি, ডাব্লিউ সমান সমান কি হবে, এফ বল ইনটু বলের দিকে সরণ এস, এফ এস, এফ এস কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি হলো কেন, কারণ বলও যেদিকে প্রয়োগ করা হচ্ছে সরণও সেই দিকে হচ্ছে, বলও যেদিকে প্রয়োগ করা হচ্ছে সরণও সেদিকে প্রয়োগ করা হচ্ছে, বল ও সরণের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। বোঝা গেল? তো টান বল দ্বারা কৃতকাজ এফ এস কস 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রির মান কি, কস 0 ডিগ্রির মান 1। তার মানে টান বল দ্বারা কৃতকাজ কি, শুধুমাত্র এফ এস। টান বল দ্বারা কৃতকাজ শুধুমাত্র এফ এস। এখন যেটা দেখব অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। এই যে এম ভরের বস্তু, এম ভরের বস্তুর অভিকর্ষ বলটা কি নিচের দিকে কাজ করে না? যে কোনো বস্তুর উপর অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করে। এম ভরের বস্তুর উপর অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করলো এমজি পরিমাণ, এবং সরণটা কোন দিকে হয়েছে, সরণটা কিন্তু এই দিকে হয়েছে, যে অতিভুজ বরাবর এসি বরাবর সরণ হয়েছে। তাহলে বল প্রয়োগ করা হচ্ছে নিচের দিকে, সরণ হয়েছে এসি বরাবর। তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ পুরোটুক এইটুক। যদি এইটুককে যদি থিটা বলি আমরা, সি এ বি কে যদি আমরা থিটা বলি, আর এ বি এ মানে এইটুক হচ্ছে 90 ডিগ্রি। তার মানে বল হচ্ছে নিচের দিকে এমজি, সরণ হচ্ছে এসি বরাবর। তো বল ও সরণের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি প্লাস থিটা। বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি প্লাস থিটা। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি এবং এটা হচ্ছে থিটা। এইদিকে বল এইদিকে সরণ, তো অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি প্লাস থিটা। তখন কৃতকাজের পরিমাণটা কত হবে, W ইজ ইকুয়াল টু কত আসবে,
এফ এস কস অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, এফ এস কস 90 ডিগ্রি প্লাস থিটা। এখন আমরা এই কস 90 ডিগ্রি প্লাস থিটা কত লিখতে পারি? আমরা কোয়াড্রেটিক ফর্মুলাটা তো আমরা সবাই জানি, ছোট ক্লাস থেকে পড়ে এসেছি। এটাকে প্রথম চতুর্ভাগ বলে, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ বলে, এটাকে তৃতীয় চতুর্ভাগ বলে, এইটাকে চতুর্থ চতুর্ভাগ বলে। প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ। যেহেতু এখানে কজ 90 ডিগ্রি প্লাস থিটা বলা হয়েছে, তার মানে অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। এই যে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, তো 90 ডিগ্রি প্লাস থিটা 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি এক্সট্রা আরো কিছু থিটা পরিমাণ কোণ আছে, যার কারণে দ্বিতীয় চতুর্ভাগে পড়লো। তো দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু পড়ছে, দ্বিতীয় চতুর্ভাগে কজের মানটা ঋণাত্মক, আর যেহেতু 90 ডিগ্রি আছে π/2 পরিমাণ, তো সেক্ষেত্রে হবে এফ এস কসটা সাইন হয়ে যাবে, যেহেতু 90 ডিগ্রি, এফ এস সাইন থিটা। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে কসটা নেগেটিভ, যার কারণে এখানে নেগেটিভ আসলো। এখন একটা জিনিস খেয়াল করো, এই এস সাইন থিটাকে আমরা কি লিখতে পারি? এস সাইন থিটাকে কি লিখতে পারি? আমরা ত্রিকোণমিতিতে পড়ছি সাইন থিটা, সাইন থিটা সমান সমান কত? সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। সাগরে লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তো লম্বটা কত এখানে? এইচ, আর অতিভুজটা কত এখানে? এস। সুতরাং বলতে পারি সাইন থিটা সমান সমান এইচ বাই এস। সুতরাং এইচ এর মানটা কত? এইচ সমান সমান এস সাইন থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস এফ এস সাইন থিটাকে কি লিখতে পারি? এইচ, এইচ। আবার এফ সমান সমান কি জানি আমরা? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি? এমজি। হ্যাঁ, এফ সমান সমান এমজি আর এইচ। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের পরিমাণটা হচ্ছে মাইনাস এমজি এইচ। এখন আমরা দেখব অভিকর্ষ বলের বিপরীতে কি পরিমাণ কাজ। তাহলে আমরা টান বল দ্বারা কৃত কাজ পেলাম, টান বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ সমান সমান এফ এস, আর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ সমান সমান এফ এইচ মাইনাস এফ এইচ, এফ সমান সমান এমজি এইচ। সুতরাং ডাব্লিউ সমান সমান মাইনাস এমজি এইচ। এখন দেখবো অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে, অভিকর্ষ বলের বিপরীতটা উপরের দিকে। অভিকর্ষ বল নিচের দিকে, অভিকর্ষ বলের বিপরীত দিক উপরের দিকে। অভিকর্ষ বলের বিপরীত দিক উপরের দিকে এবং সরণ হচ্ছে এসি বরাবর। তাহলে মধ্যবর্তী কোণ কত? এটুক না? মধ্যবর্তী কোণ এটুক না? থিটা প্রাইম না? দেখো অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজটা কিরকম। অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করে এম ভরের বস্তুর উপর, যেহেতু বিপরীত দিক বলছে তার মানে উপরের দিকে কাজ করবে এবং সরণ হচ্ছে এসি বরাবর। তাহলে বল এবং সরণে অন্তর্ভুক্ত কোণ থিটা প্রাইম, এইটুক থিটা প্রাইম। থিটা প্রাইমটাকে কি লেখা যায়? থিটা প্রাইমটাকে কি লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস থিটা। এই যে থিটা প্রাইমটাকে কি লেখা যায়? এই পুরাটুক তো 90 ডিগ্রি, এই পুরাটুক 90 ডিগ্রি, আর এইটুক তো থিটা। তো থিটা প্রাইম কি? এই পুরাটুক 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে কাজ কত হবে? W ইজ ইকুয়াল টু কত হবে? এফ এস cos 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন কোয়াড্রেটিক ফর্মুলা থেকে আমরা কি জানি? যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা প্রথম চতুর্ভাগে পড়ছে, 90 ডিগ্রি মাইনাস থিটা প্রথম চতুর্ভাগে পড়ছে। আর যেহেতু প্রথম চতুর্ভাগে সবগুলোই পজিটিভ, প্রত্যেকটা সাইনই পজিটিভ, তাহলে আমরা কি বলতে পারি? এফ এস 90 ডিগ্রি যেহেতু π/2, cosটা অবশ্যই সাইন হয়ে যাবে, এফ এস সাইন থিটা। এস সাইন থিটাকে আমরা আগে থেকে কি জানি? এস সাইন থিটা সমান সমান এইচ। তাহলে কি বলতে পারি? এফ এইচ। এফটাকে কি বলতে পারি? এমজি, এমজি এইচ। সুতরাং এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় টান বল দ্বারা কৃত কাজ, টান বল
দ্বারা কৃত কাজ W is equal to Fs অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ W is equal to mgh অভিকর্ষ বলের দিকে অভিকর্ষ বলের দিকে কৃত কাজ W is equal to minus mgh এখন আমরা যে এই যে টান বল দ্বারা কৃত কাজ অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ অভিকর্ষ বলের দিকে কৃত কাজ এগুলো কি ধ্রুব বল দ্বারা কৃত কাজ অর্থাৎ কোন একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা আছে ওটা ধ্রুব বল তো ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্র হচ্ছে এইটা এখন আমরা দেখব যেটা সেটা হচ্ছে পরিবর্তনশীল বল সাপোজ কোন একটা বস্তুর উপর আমরা আগে যেটা ধ্রুব বল দ্বারা কৃত কাজ দেখছি সেটা হচ্ছে নিচ থেকে 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে এবং বস্তুটা উপরে উঠলো অতিভুজ বরাবর সো এটা কিন্তু 5 নিউটন বল দ্বারাই করা হচ্ছে কিন্তু এমন যদি হয় যে কিছু সময় 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে কিংবা তারপরে 1 সেকেন্ড পর হচ্ছে এটা 6 নিউটন বল 2 সেকেন্ড পর এটা 10 নিউটন বল আস্তে আস্তে কনস্ট্যান্টলি বাড়তে থাকে অথবা কমতে থাকে তো সেটাকে বলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ তো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা কি রকম হবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ W is equal to integration of f x dx x1 divided by x2 অর্থাৎ পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে W is equal to integration of fx dx এখানে বল প্রয়োগ করা হচ্ছে এবং সরণ হচ্ছে x dx পরিমাণ সরণ এবং লিমিটের পরিমাণ হচ্ছে x1 থেকে x2 এখানে বলটা কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে যার কারণে এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আচ্ছা যদি এমনটা হয় যে কোন একটা বস্তুকে আমরা আগে দেখলাম যে এ থেকে সি বিন্দুতে আনা হয়েছে অবশ্যই এখানে কৃত কাজ সম্পন্ন হয়েছে কিন্তু এই যে কোন একটা বস্তুটাকে স্থির অবস্থা থেকে এক অবস্থা থেকে অন্য অবস্থানে নেওয়া হয় এটাকেই বলে বিভব শক্তি তার মানে বিভব শক্তি এক রকমের কৃত কাজই বিভব শক্তি হলো কোন একটা বস্তুকে স্থির অবস্থান থেকে যদি অন্য অবস্থানে নেওয়া হয় বস্তুর মধ্যে যে শক্তিটা জমা হয় তাকে বিভব শক্তি বলে সাপোজ মনে করো কোন একটা বলকে এই বিল্ডিং এর নিচে একটা বস্তু আছে হ্যাঁ বা একটা বল আছে এই বলটাকে উপরে নেওয়া হলো এই যে বস্তুটাকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নেওয়া হলো তো এই বস্তুটাকে যদি আবার ছেড়ে দেওয়া হয় এই বলটাকে যদি আবার ছেড়ে দেওয়া হয় তাহলে ছাদ থেকে অবশ্যই নিচে পড়বে অভিকর্ষ বলের কারণে কিন্তু এই যে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিল যে কারণে বস্তুটার মধ্যে শক্তি জমা হয়েছে এই শক্তিটার কারণে বস্তুটা নিচে পড়বে এক অবস্থান থেকে অন্য অবস্থান নেওয়ার কারণে যে শক্তিটা জমা হয়েছে তাকেই বিভব শক্তি বলে এবং এই বিভব শক্তির প্রভাবে বস্তুটা আবার নিচে নামলো ওই বিভব শক্তির প্রভাবে একে গতি শক্তি বলে তার মানে বিভব শক্তি কি বিভব শক্তি কি কোন একটি বস্তুকে এক অবস্থা থেকে
তাহলে কোন একটা বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিলে বস্তুর মধ্যে যে শক্তি জমা হয় তাকে বিভব শক্তি বলে। অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিলে অবশ্যই কাজ সম্পন্ন হয়েছে, কোন অবস্থার উপর বল প্রয়োগ করা হলো এবং বলের দিকে বস্তুর একটা সরণ ঘটলো, তাহলে বল ও সরণের গুণফল কাজ। এবং বিভব শক্তিকেও দেখে একই কথা বলা হয়েছে, কোন একটা বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিলে বস্তুর মধ্যে যে শক্তি জমা হয় তাকে বিভব শক্তি বলে। তাহলে আমরা বলতে পারি কৃত কাজটাই আসলে বিভব শক্তি, কারণ কৃত কাজ W সমান সমান আমরা কি জানি mgh। আর যেহেতু বিভব শক্তিও এক অবস্থা থেকে অন্য অবস্থানে নিচে, তাহলে কৃত কাজটাই বিভব শক্তি। তার মানে বিভব শক্তিকেও বলি আমরা mgh, কিন্তু একে একটা ইপি দ্বারা প্রকাশ করা হয়, একে ইপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইপি কে আমরা কি বলতে পারি, ইপি সমান সমান mgh। দেখো ইপি সমান সমান mgh, আবার W সমান সমান mgh, তার মানে কৃত কাজ আর বিভব শক্তি একই। তাহলে গতি শক্তিটা কি? গতি শক্তিটা হলো এই যে বিভব শক্তি, সেই বিভব শক্তির কারণে যেই বিভব শক্তির জমা থাকার কারণে যেই শক্তিটা পরবর্তীতে ব্যবহৃত হয়। সাপোজ কোন একটা বস্তুকে বিভব শক্তির সংজ্ঞা থেকে আমরা জানি, নিচ থেকে যদি কোন একটা বলকে যদি উপরে নেওয়া হয়, এক অবস্থান থেকে অন্য অবস্থানে বস্তুর অবস্থান পরিবর্তন হয়েছে, অবশ্যই বস্তুর মধ্যে একটা শক্তি জমা হয়েছে, যে শক্তিটাকে আমরা বিভব শক্তি বলি। এখন এই যে বস্তুটা, এই বস্তুটা আবার ওই শক্তি বলেই নিচে পড়বে, যেই শক্তিটা জমা হয়েছে ওই শক্তিটা বলেই নিচে পড়বে। এই যে নিচে একটা নির্দিষ্ট বেগ নিয়ে পড়লো, একেই গতিশক্তি বলে। তার মানে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার। এই হাফ এম ভি স্কোয়ারটা কিভাবে আসছে? আমরা জানি ইপি সমান সমান কি mgh, অবশ্যই mgh আর হাফ এম ভি স্কোয়ারটা সমান হতে হবে, কারণ যে বস্তু নিচ থেকে উপরে আসলো, বস্তুর মধ্যে শক্তি জমা হলো, ওই সেম শক্তি বলেই নিচে নামবে, যার কারণে ইপি আর ইকে আর ইপিটা সেম। কিন্তু এই হাফ এম ভি স্কোয়ার কিভাবে আসলো? আমরা জানি বস্তুটা যখন উপর থেকে নিচে পড়বে ভি বেগে পড়বে, ভি বেগে যদি পড়ে, আমরা গতির দ্বিতীয় অধ্যায় থেকে কি জানি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে আদি বেগ তো শূন্য, কারণ বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে ভি স্কোয়ার সমান সমান কি 0 প্লাস 2gh বলতে পারি আমরা, 0 প্লাস 2gh বলতে পারি। তাহলে h এর মানটা কত হবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g সমান সমান h। তার মানে আমরা এই যে mg h এর মানটা কি বলতে পারি, ভি স্কোয়ার ডিভাইড বাই 2g, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে কি বলতে পারি, এই জি জি কাটাকাটি গেল, হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখলা এই হাফ এম ভি স্কোয়ার, এটাকেই গতিশক্তি বলে। তার মানে বিভব শক্তি আসলে গতিশক্তি, আর বিভব শক্তি গতিশক্তি দুইটাই আসলে কৃত কাজ। তার মানে যদি বিভব শক্তি গতিশক্তি কৃত কাজ একই হয়, তাহলে এদের মাত্রা এবং এককও তো একই হবে। তাহলে আমরা দেখি মাত্রা এবং এককটা আসলে একই কিনা। কৃত কাজ W ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ এস। এফ সমান সমান আমরা কি জানি, mg এস, এস অথবা এইচ। এখন এম এর মাত্রাটা কি, এম এর এককটা কি, কেজি, ভরের একক কেজি, যে 7টা মৌলিক রাশি সেই মৌলিক রাশির মধ্যে ভরের এককটা কেজি। আর জি এর এককটা কি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধির হার। সো বেগ বৃদ্ধির হার মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এ আর জি এর মান তো একই হবে, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এসটা কি, সরণ, সরণটা অবশ্যই মিটার হবে, তাহলে এটাকে কি বলতে পারি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা দেখলাম কৃতকাজ, কৃতকাজের এককটা দেখলাম। তা আমরা আগেই বললাম যে কৃতকাজ, বিভব শক্তি ও গতিশক্তি একই। তো আমরা এখন দেখবো বিভব শক্তি এবং গতিশক্তির যদি একক ও মাত্রা মিলে যায়, তাহলেই তো বুঝতে পারবো যে আমরা আসলে একই কিনা। সো ইপি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ইপি ইজ ইকুয়াল টু কি বলতে পারি, mgh। এম এর মাত্রাটা কি, কেজি, জি এর মাত্রাটা কি, মিটার পার সেকেন্ড স্কয়ার, এইচ এর মাত্রাটা কি, মিটার। তাহলে কি বলতে পারি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। দেখো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, আর এখানে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার মিলে গেছে। এখন আমরা দেখি গতিশক্তি, গতিশক্তি ইকে টা কি, ইকে ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, হাফ এম ভি স্কয়ার। তো হাফ হাফের মতো রাখো। এম এর এককটা কি, ওই যে মৌলিক রাশির যে 7টা মৌলিক রাশি, সেখানে এম এর এককটা হচ্ছে কেজি, কেজি। আর ভি কি, ভি হচ্ছে বেগ, অবস্থার পরিবর্তনের হার, মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড।
তার উপর আবার হোল স্কয়ার আছে, তাহলে কি হবে হাফ কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এই হাফ তো কনস্ট্যান্ট, এটা ধরলেও হয় না ধরলেও হয়। তাহলে দেখো ইকে এর একক কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, ডব্লিউ বিদ্যুৎ কাজের একক কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, ইপি বিভব শক্তির এককটা কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাইলে আমরা বলতে পারি যেটাই কৃত কাজ সেইটাই বিভব শক্তি সেইটাই গতি শক্তি। এখন আমরা দেখবো ক্ষমতাটা আসলে কাকে বলে, ক্ষমতা কি। তাহলে আমরা কাজ জানলাম, শক্তি জানলাম। শক্তি বিভিন্ন রকমের হতে পারে, গতি শক্তি হতে পারে, বিভব শক্তি হতে পারে, ঘূর্ণন শক্তি হতে পারে, বিভিন্ন রকম শক্তি হতে পারে। এর মধ্যে যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে বিভব শক্তি ও গতি শক্তি। তো সামারি হলো এইটাই যে কোন একটা বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থানে নিতে হলে অবশ্যই বাহির থেকে বল প্রয়োগ করা লাগবে। সো বল প্রয়োগ করা হলে বস্তুর যে সরণটা ঘটে তার সেটাই কাজ, এবং এক অবস্থা থেকে অন্য অবস্থানে নেওয়ার কারণে বস্তুর মধ্যে এক ধরনের শক্তি জমা হয় যাকে বিভব শক্তি বলে। এবং ওই বিভব শক্তির প্রভাবে কোন একটা বস্তু যদি এক অবস্থান থেকে অন্য অবস্থানে যায় তখন একটা বেগ অর্জন করে যাকে গতিশক্তি বলে। এখন আমরা দেখবো ক্ষমতা কি। ক্ষমতা, ক্ষমতা জাস্ট সিম্পলি কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে, ক্ষমতা বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, একে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ক্ষমতা পি সমান সমান কি বলতে পারি, কাজ ভাগ সময়। অর্থাৎ কাজ করার হারকে ক্ষমতা বলে। যে পরিমাণ কোন একটা বস্তু যদি নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পন্ন করে, 5 জুল পরিমাণ কাজ সম্পন্ন করে, সেটা কত সময় সম্পন্ন করছে তাকেই ক্ষমতা বলে। একক সময়ে কাজ করার হারকে, একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে একক সময়, একক সময় কৃত কাজকে ক্ষমতা বলে। সো কৃত কাজ, এই কাজটাকে আমরা কি বলতে পারি ডাব্লিউ, আর সময়টা হচ্ছে কি সেকেন্ড, সময়টা হচ্ছে টি, ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউটা আমরা আগে থেকেই জানি এমজিএইচ, এমজিএইচ কৃত কাজ সমান সমান, কৃত কাজ সমান সমান এমজিএইচ, আর সময় হচ্ছে সেকেন্ড, মানে এমজিএইচ পার সেকেন্ড। হ্যাঁ, কৃত কাজ সমান ক্ষমতা সমান সমান কি এমজিএইচ পার সেকেন্ড, এমজিএইচ পার সেকেন্ড। এখন দেখি ক্ষমতার এককটা কত। তো কাজের একক কি, কাজের একক আমরা একটা জিনিস জানো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। কাজের আরো একটা হয় এই কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার কে জুল বলে। তার মানে কাজের একক জুলও হতে পারে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার হতে পারে। আর কাজ আর বিভব শক্তি যেহেতু সমান, তো বিভব শক্তির একক এইটাও হতে পারে এবং জুলও হতে পারে। আর গতি শক্তিও যেহেতু শক্তি, সো গতি শক্তির এককও জুল। আর ক্ষমতা হচ্ছে কাজ করার হারকে ক্ষমতা বলে, একক সময় যে পরিমাণ কৃত কাজ। তো কাজের একক হচ্ছে জুল, ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে জুল, আর সময় হচ্ছে সেকেন্ড। তার মানে ক্ষমতার এককটা হচ্ছে জুল পার সেকেন্ড। আজকের জন্য এই পর্যন্তই।